হ্যাঁ বলো। একটা স্যার, ওই যে প্রেজেন্টেশন কি আপনি মানে নিবেন নাকি এমনি ভিডিও করে এভাবে জমা দিব? না, প্রেজেন্টেশন দেওয়ার দরকারই নাই। প্রেজেন্টেশনের বদলে আমি ক্লাস টেস্ট 3 তে একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? তুমি ওকে স্যার। আগের বার যে ক্লাস টেস্ট 2 দিছিলা, সেরকম ভাবে একটা অ্যাসাইনমেন্ট দিব, যাতে ওই অ্যাসাইনমেন্ট থেকে ক্লাস টেস্ট 3 তে কোশ্চেন করবো আমি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। তাহলে আর কোনো কষ্ট হলো না, তোমাদেরও কষ্ট নাই, এদিকে আমাদেরও ঝামেলা নাই। ঠিক আছে, আজকে আমরা করতেছি হচ্ছে ক্লাস বি। আজকে ক্লাস শেষ, আজকে ক্লাসটা হলেই আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা ক্লাস শেষ। অপারেটিং প্রিন্সিপাল অফ ক্লাস বি অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ার অপারেটিং প্রিন্সিপাল পড়ার আগে আগের ক্লাসে একটু রিক্যাপ করতেছি তোমাদের সুবিধার জন্য। আমাদের হচ্ছে একটা বিজেটি থাকে, সেই বিজেটিটা কিভাবে অন হয়, কখন অন হয়, কখন অফ হয়, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? একটা বিজেটির মধ্যে আমরা জানি একটা বিজেটির 3টা টার্মিনাল থাকে। একটাকে বলা হয় বেস, একটাকে বলা হয় ইমিটার, একটাকে বলা হয় কালেক্টর। তাহলে আমরা যদি এই বিজেটিটাকে যদি অ্যাক্টিভ করতে চাই, তখন আমাদের বেস আর হচ্ছে ইমিটারের মাঝখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। অবশ্যই আমাদের প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, মানে পজিটিভ ভোল্টেজ যদি আমরা বেস এবং ইমিটারের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, দেন বিজেটিটা কাজ করতে হবে, দেন বিজেটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে, বা কাজ করবে। এ হলো কথা। তাহলে আমাদের যদি দুটা বিজেটি থাকে এবং দুটো বিজেটি যদি পরীক্ষার কোশ্চেনের মধ্যে এরকম দেওয়া থাকে, এই বিজেটি আছে এখানে, এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, এখানে ধরো এরকম একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি, এখানে আমরা সবুজ কালিতে একটা বিজেটি ড্র করতেছি। এই বিজেটিও সেম জিনিস, এখানেও আমরা কি করতেছি, নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি এরকম। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে নিচের কোন বিজেটিটা অ্যাক্টিভ হবে বা কাজ করবে, তুমি তখন তোমাকে বলতে হবে, দেখতে হবে আসলে কোথাতে পজিটিভ বায়োস দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাই এই বিজেটিটা আমাদের কাজ করবে। এই বিজেটি কিন্তু আমাদের কাজ করবে না, ঠিক আছে? বিজেটি অ্যাক্টিভ হওয়ার সত্ত্বেই হইলো বেজ এবং ইমিটারের মাঝখানে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। বেজে দিতে হবে প্লাস টার্মিনাল এবং ইমিটার দিতে হবে মাইনাস টার্মিনাল। যদি এভাবে তুমি একটা বিজেটি ড্র করতে পারো বা এভাবে একটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারো, তখন বিজেটি কাজ করবে, আদারওয়াইজ কিন্তু বিজেটি কাজ করবে না। এই বিজেটি অন অফ এর উপর ভিত্তি করে বা কাজ করার উপর ভিত্তি করে সাধারণত এই ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা কাজ করে। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা কাজ করতেছে। ফার্স্টে আমরা একটু আসি, দেখি কিভাবে কাজ করে। এবার আমরা একটা সার্কিট ডায়াগ্রাম আঁকছি। এই সার্কিট ডায়াগ্রাম আঁকালেও হবে, বা আমাদের পিডিএফ একটা দেওয়া আছে টিপুলি 205, এই পিডিএফ এর ভিতরে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সেই সার্কিট ডায়াগ্রাম আঁকালেও হবে, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আমি আমার মতো করে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকাচ্ছি, কারণ এই সার্কিট ডায়াগ্রাম দেখলে মানে বোঝার সুবিধা হয়, এই জন্য আমি এই সার্কিট ডায়াগ্রামটা আঁকাচ্ছি। এখানে আমাদের দুটা বিজেটি আছে, এরকম একটা বিজেটি এখানে দিলাম, নিচে একটা বিজেটি দিব। ধরলাম এই বিজেটির নাম ধরলাম হচ্ছে পি, এর নাম ধরলাম আমরা কিউ, ঠিক আছে? এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকে, এই ভোল্টেজ সোর্সটা এরকম। দেন এখানে আমাদের একটা সেন্টার ট্রান্সফরমার থাকে। এই ট্রান্সফরমারের প্রাইমারি থাকে দুটা, সেকেন্ডারি থাকে একটা, ঠিক আছে? একে বলে সেন্টার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার সেকেন্ডারিটা আমাদের একটা লোডের সাথে যুক্ত করা হয়। এখান থেকে আমরা হচ্ছে একটা ভোল্ট মিটারের সাথে ভোল্টেজ পরিমাপ করি। এখানে একটা ভোল্ট মিটার আমরা দিলাম, এটার সাথে এটা যুক্ত করা থাকবে, এখানে আমাদের এটা যুক্ত করা থাকবে। বুঝতে পারছো? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। স্ক্রিন অফ হয়ে গেছে আবার। দেখো এবার মনে দেখা যাচ্ছে। দেখো তারপর আমাদের এখানে একটা থাকবে হচ্ছে সেন্টারটা ইনভার্টার থাকে এখানে একটা, এখানে একটা আমাদের ইনপুট ভোল্টেজ থাকে। এখানে আমরা ধরলাম এখানে আমাদের ইনপুট ভোল্টেজ আমরা ধরতে পারি হচ্ছে ভি
আই বা ভি ইনপুট হতে পারি। এই ভি ইনপুটের এখানে আবার সেন্টার ট্যাপ ইনভার্টার থাকে, এর ইনভার্টারের সরি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকে। এর কাজ কি হইলো, এর কাজ হইলো এখানে যে ভোল্টেজ তুমি উৎপন্ন করবা এর পরিপ্রেক্ষিতে এখানেও তোমার দুটা ভোল্টেজ উৎপন্ন হয়। ধরো এখানে ভি 1 উৎপন্ন হইলো, এখানে উৎপন্ন হলো ভি 2। এই জন্য মানে ইনপুটে তোমার দুটো ভোল্টেজ উৎপন্ন করার জন্য সাধারণত এই ধরনের ট্রান্সফরমার তোমার সিলেক্ট করা হয়। তাহলে যে সকল ট্রান্সফরমারের আমাদের সেকেন্ডারিতে দুটো ভোল্টেজ দরকার, সেই ধরনের ট্রান্সফরমার আমরা সিলেক্ট করতে পারি। অথবা তোমার যদি মনে হয় না আমার প্রাইমারিতে দুটো দরকার, তাহলে সেভাবে তুমি ডিজাইন করে নিবা। তাহলে এখানে তোমার হচ্ছে দুই ধরনের ট্রান্সফরমার ইউজ করছি, একটাতে সেকেন্ডারিতে তোমার সেন্টার ট্যাপ করা, আর একটা হলো প্রাইমারিতে তোমার সেন্টার ট্যাপ করা। তাহলে এখানে আমরা হচ্ছে মোটামুটি এখানকার ভোল্টেজটা নিয়ে অ্যাডজাস্ট করে দিই। ধরো এইভাবে আমরা যুক্ত করে দিলাম। দেখো এটা কিন্তু আমাদের ইমিটার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেস, সরি এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের বেস। এগুলো ভালো করে বুঝবা। এটা হলো আমাদের কালেক্টর, ইমিটার, এটা হলো আমাদের বেস। তাহলে আমরা আবার একটু লিখে দেই। একটা বিজেটি কে অন করার জন্য বেজে দিতে হবে, প্লাস ভোল্টেজ, মানে ভোল্টেজের প্লাস অংশ। এবং ইমিটারে দিতে হবে কি, ইমিটারে দিতে হবে এই যে সোর্স আছে সোর্সের নেগেটিভ অংশ দিতে হবে হচ্ছে আমাদের ইমিটারে। তাহলে আমাদের হচ্ছে এই বিদ্যুৎটা অ্যাক্টিভ হবে বা কাজ করবে। তো দেখো ফার্স্টে আমরা কাজ করি। ফার্স্টে আমরা যে ইনপুট সিগন্যাল নিলাম সেই ইনপুট সিগন্যালের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা হলো নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আমরা ফার্স্টে চিন্তা করি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করব। তাহলে এখানে আমরা একটা ইনপুট সিগন্যাল নিলাম, এর পজিটিভ হাফ সাইকেল নিয়ে আমরা কাজ করব। দেখো এর পজিটিভ হাফ সাইকেলের জন্য এর মান কি হবে, এর মান হবে ভি পজিটিভ, এর মানও হবে আমাদের ভি পজিটিভ। এখন আমাকে দেখতে হবে যে এই পি বিজেটি অন আছে না কিউ বিজেটি অন আছে, সেটা আমাকে দেখতে হবে। তো ফার্স্টে আমাদের কাজ কি হবে, কোন বিজেটি অন আছে সেটা আমাকে দেখতে হবে। তা তোমরা একটু বলো তো কোন বিজেটি অন থাকতে পারে। এখানে আমাদের একটু ছবিটা হয়তো একটু আঁকাতে ভুল হয়েছে, এখানকার ছবিটা আসবে এইভাবে। আর প্লাস মাইনাস বোঝা যাইতেছে না। হ্যাঁ আমি তোমাকে আবার ভালো করে দেখাচ্ছি, দেখো এটা হলো আমাদের ইমিটার, ঠিক আছে। এই প্লাস যেটা আছে না, এটা হচ্ছে প্লাস, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, এটা থাকবে হচ্ছে এইখানে। আর এটা থাকবে হচ্ছে আমাদের নিচেরটা, সবুজটা থাকবে হচ্ছে আমাদের নিচেরটাই। স্যার তাহলে উপরের পার্টটা হচ্ছে অন হবে। হ্যাঁ উপরের পার্টটা আমাদের অন হবে। তাও আমি আবার একটু তোমাকে দেখাচ্ছি, দেখো এই নিচের যে ভোল্টেজ সোর্স আছে না, সেই সোর্স থাকবে আমাদের এর সাথে যুক্ত থাকবে, আর এটা আমাদের সাথে যুক্ত থাকবে, এইভাবে যুক্ত আছে আমাদের। ফার্স্ট আমরা দেখি দেখো কিভাবে যুক্ত আছে। ফার্স্ট আমরা দেখি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করব, ঠিক আছে। তাহলে ইনপুটের জন্য পজিটিভ হাফ সাইকেল, তাহলে আমরা এখানে পজিটিভ পাবো, নিচে আমাদের পজিটিভ পাবো। এই পজিটিভের জন্য আমাদের শর্ত কি ছিল, বেজে পজিটিভ হইতে হবে, ইমিটারে নেগেটিভ হইতে হবে। তাহলে দেখো এটা হলো আমাদের বেজ, তাহলে বেজে পজিটিভ পাচ্ছি, আর আমাদের এখানে ইমিটারে কি পাচ্ছি, ইমিটারে পাচ্ছি হচ্ছে নেগেটিভ পাচ্ছি, এই সোর্সের নেগেটিভ অংশ পাচ্ছি এখানে আমরা। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হলো কি, এটা হলো আমাদের অ্যাক্টিভ আছে, ঠিক না। এটা হলো আমাদের অ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে তখন তখন কি হবে, তখন আমাদের এই যে কারেন্ট আছে, এই সোর্সের যে কারেন্টটা, সেই কারেন্টটা এই দিক থেকে প্রবাহিত হবে। সোর্সের কারেন্টটা এই দিক থেকে প্রবাহিত হবে, ঠিক আছে। সোর্সের কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হবে, তাহলে তখন আমাদের এখানকার যে আমাদের যে সেকেন্ডারি আছে, সেকেন্ডারিতে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্ট হবে এইদিকে। ফলে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা হলো এরকম হাফ সেকেন্ড। যেহেতু এটা ক্লাস বি অ্যাম্পলিফায়ার, আমরা জানি ক্লাস বি অ্যাম্পলিফায়ারের কন্ডাকশন পিরিয়ড হলো 0 থেকে 180 ডিগ্রি। ফলে আমরা আউটপুটে 360 ডিগ্রির জন্য আমরা পাচ্ছি হচ্ছে এরকম একটা আউটপুট আমরা পাচ্ছি, বা 180 থেকে 80 ডিগ্রি একটা আউটপুট সিগন্যাল পাচ্ছি। এখন যদি তোমাকে একটু যদি চিন্তা করো, যদি আমাদের হচ্ছে ইনপুট ভোল্টেজ যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যদি আমরা এখন নেগেটিভ ভোল্টেজ নেই, তাহলে আমাদের ভোল্টেজ এখন কি আছে, নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ ভোল্টেজ আসলে কি হবে তখন, তাহলে দেখো আমরা যখন নেগেটিভ ভোল্টেজ নিয়ে কাজ করব, তখন আমাদের এই সেকেন্ডারি ভোল্টেজ থাকবে, সেকেন্ডারি ভোল্টেজ গুলোও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আমরা এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে মাইনাস ভিই, এখানে পাবো হচ্ছে মাইনাস ভিই, এখানে পাবো প্লাস পাবো, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যে আমাদের কিন্তু এই মেন, সরি এখানে আমাদের যেটা পাচ্ছ মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছে। যুক্ত হয়ে থাকলে কিন্তু তুমি মান পাচ্ছ না, মান পাবা, মান পাবা না। ফলে কিন্তু এই বিজিটি আর তোমার অ্যাক্টিভ হবে না। কিন্তু দেখো এই বিজিটি আর এই বিজিটির মধ্যে পার্থক্য আছে, এটা হলো এন টাইপ, এটা হলো আমাদের পি টাইপ। ফলে এই বিজিটিটা আমাদের অ্যাক্টিভ থাকবে।
আর তখন আমাদের কারেন্ট, সমস্ত কারেন্ট আমাদের এই দিক দিয়ে প্রবাহিত হবে। যেহেতু কারেন্ট আমাদের দিক দিয়ে প্রবাহিত হবে, তখন আমাদের আউটপুটের কারেন্টের ডিরেকশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফলে আউটপুটটা আমাদের এই দিক দিয়ে প্রবাহিত হবে। তখন কিন্তু আমরা আবার কি পাবো, তখন আমরা নেগেটিভ সাইকেল একটা কারেন্ট পাবো, এরকম একটা কারেন্ট পাবো। ঠিক আছে, ফলে আমরা বলতে পারি যে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের কন্ডাকশন পিরিয়ড 0 থেকে 180 হইতে পারে, অথবা 180 থেকে 360 ডিগ্রির মধ্যে হইতে পারে। মেন কথা হইলো টোটাল কন্ডাকশন পিরিয়ডটা 180 ডিগ্রি হবে। এইভাবে সাধারণত ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা অপারেট করে। এখন যদি আমরা বইয়ের যে ছবিটা আছে সেই ছবিটা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো, কারণ বইয়ের ছবি দেখে আঁকালে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, আমি একটা বই তোমাদের শেয়ার করতেছি, এখানকার যে অপারেটিং প্রিন্সিপাল আছে সেটা আমরা এখন পড়বো। এই দেখো, এটা হলো আমাদের হচ্ছে বইয়ের একটা ছবি দেওয়া আছে, এখান থেকে আমরা এখন একটু পড়াশোনা করব। ফার্স্টে দেখো, এখানেও আমরা সেম জিনিস, এই জিনিসটা আমরা ওখানে দেখলাম, একটু ইয়া হয়ে দেখলাম। এখন এখানে দেখো, ভালোভাবে বুঝতে পারবা। এখানে আমাদের একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, নাম হলো ভিআই। ঠিক আছে, তাহলে ভিআই এর দুটো অংশ থাকবে, একটা হলো পজিটিভ অংশ, একটা হবে কি নেগেটিভ অংশ। তাহলে আমরা পজিটিভ অংশ নিয়ে প্রথমে কাজ করব। তাহলে পজিটিভ অংশের জন্য আমরা এখানে একটা পজিটিভ ভোল্টেজ পাবো, নিচে কি পাবো, নিচে আমরা একটা পজিটিভ ভোল্টেজ পাবো। এর জন্য দেখো, এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারতেছো, এটা আমাদের বেস, এটা আমাদের হচ্ছে ইমিটার। তাহলে বেজে পজিটিভ অংশ অ্যাড করা হয়েছে, তাই আমরা বলতে পারি যেটা হচ্ছে অ্যাক্টিভ হবে। আর আমাদের দেখো নিচে যে যে আমাদের ভিজিটিটা আছে, সেই ভিজিটি দেখলে বুঝতে পারবা এটা হলো বেস আর এটা হলো আমাদের ইমিটার। যেহেতু বেজে আমাদের নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, তাই এই ভিজিটিটা ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ থাকা মানে কি, ইনঅ্যাক্টিভ থাকা মানে এই ভিজিটি কাজ করবে না। তাহলে আমাদের এখানকার কারেন্ট, সমস্ত কারেন্ট আমাদের এই দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কারেন্ট যদি এদিকে প্রবাহিত হয়, তাহলে সেকেন্ডারিতে কিন্তু একটা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্ট হবে এদিকে। মানে এই কারেন্ট যেদিকে প্রবাহিত হবে তার উল্টো দিকে কারেন্টটা প্রবাহিত হবে, ফলে আমরা এখানে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টের মান হবে এরকম। ঠিক আছে, তারপর আমরা যদি এখন এই পজিটিভ অংশ বাদ দিয়ে যদি এখন আমরা নেগেটিভ অংশ কনসিডার করি, নেগেটিভ অংশটাকে আমরা হচ্ছে রেড কালারে চিহ্নিত করতেছি। দেখো, নেগেটিভ অংশ যদি আমরা ধরি, তাহলে এখানে কি পাচ্ছি, মাইনাস ভিই, এখানে পাবো প্লাস, এখানে পাবো মাইনাস পাবো, এখানে প্লাস পাবো। এই অবস্থায় কি হচ্ছে, এই অবস্থায় দেখবা যে হচ্ছে এই বিজেটি যেটা আছে সেই বিজেটিটা আমাদের কি থাকবে, অ্যাক্টিভ হবে, এবং নিচের উপরে যে বিজেটি ছিল সেটা এখন আমাদের ইনঅ্যাক্টিভ হবে। এই বিজেটি যখন অ্যাক্টিভ হচ্ছে, তখন আমাদের সমস্ত কারেন্ট আমাদের এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা জানি প্রাইমারিতে যেদিকে কারেন্ট প্রবাহিত হয়, সেকেন্ডারিতে তার উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেকেন্ডারিতে প্রথম প্রথম ক্ষেত্রে, তাহলে প্রাইমারিতে আমাদের কারেন্ট প্রবাহিত হবে এদিক দিয়ে। ফলে আমরা এখানে একটা একটা কারেন্ট পাবো, সেই কারেন্টের নাম হলো সেকেন্ডারিতে কারেন্ট পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে সাধারণত ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা এক কাজ করে। ফার্স্টে আমাদের বুঝতে হবে যে কোন বিজিটা অন আছে, সেই বিজিতে কারেন্ট প্রবাহিত হবে, ফলে তার প্রেক্ষিতে আমাদের সেকেন্ডারিতে একটা করে কারেন্ট আমরা পাবো। এটাই হলো ক্লাস বি অ্যাম্পলিফায়ারের অপারেটিং প্রিন্সিপাল। দেখে বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখানে হচ্ছে পরীক্ষাতে বুঝছো, এই অপারেটিং প্রিন্সিপাল তোমাদের আসে না, তোমাদের লিখতে হবে না, এখানে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা তোমাদের বুঝতে হবে। এই প্রবলেমটা হচ্ছে, দেখো এখন তুমি তুমি যদি মনে করো, এই দেখো দুটো আমাদের বিজেটি দেওয়া আছে। ঠিক আছে, এমন একটা সময় আসবে যে বিজেটি তো আমরা মানে অফ করলে তো সঙ্গে সঙ্গে অফ হবে না। তুমি যদি একটা এক্সাম্পল দেয় তাহলে বুঝতে পারবা। ধরো এখানে আমাদের যে বিজেটি আছে না, সেই বিজেটির জন্য আমরা একটা সুইচিং পালস দিচ্ছি। দেখো, এই বিজেটি থেকে আমরা বলি Q1। ধরো এখানে আমাদের টোটাল পিরিয়ড দুটা, এটা হলো T/2, এটা হলো টি। এই টোটাল পিরিয়ডের জন্য আমাদের দুটা বিজেটির আমাদের অপারেটিং অপশন আমরা দিচ্ছি। ফার্স্ট বিজেটিতে দেখো 0 থেকে T/2 পর্যন্ত সে অ্যাক্টিভ থাকতেছে প্রথম বিজেটির ক্ষেত্রে, Q1 এর জন্য। আর দ্বিতীয় বিজেটির জন্য তুমি চিন্তা করো, যে কনসিডার করবা, সে হচ্ছে T2/T পর্যন্ত এই সময়ের জন্য সে অ্যাক্টিভ থাকতেছে। ঠিক আছে, এই অংশ কিন্তু এটা অফ থাকে, আর এই অংশ সে অফ থাকে। এখন বিজিটি তো আমরা যদি এখানে টি2 সময় অফ করে দেই, বিজিটি কিন্তু টি2 সময় অফ হয় না, সে কিন্তু কিছুটা সময় নেবে, তার অফ হতে কিন্তু কিছুটা সময় লাগবে। ধরো যে এরকম একটা সময় লাগবে যে সে সামান্য সময় সে অ্যাক্টিভ থাকবে। তো এই সময় যে সে অফ হচ্ছে, এর নাম হলো, ধরো যে একটা মান ধরলাম T2 ড্যাশ, এই সময় সে অফ হবে। ঠিক সিমিলার দেখো, এই সময় যদি সে অফ হয়, তাহলে দেখবা যে এই যে সময় দেখতেছো এখানে, এই সময়ের মধ্যে দুটা বিজিটি, এই Q1 এবং Q2 দুটাই কিন্তু একসাথে অ্যাক্টিভ থাকবে। দুটো যদি একসাথে অ্যাক্টিভ থাকে, তখন এর মধ্যে একটা শর্ট পাথ তৈরি হয়ে যায়, শর্ট পাথ তৈরি হয়। শর্ট পাথ যদি তোমার কখনো তৈরি হয়, তখন আমাদের আউটপুট ভোল্টেজ কি হবে, আউটপুট ভোল্টেজ আমাদের জিরো হয়ে যাবে। ভালো করে বোঝো, আমরা বিজেটিটাকে কিন্তু
খুব তাড়াতাড়ি অ্যাব্রাপ্টলি মানে অফ করতে পারি না, সাডেনলি অফ করতে পারি না। বিজেটি অফ হইতে আমাদের কিছু পরিমাণ সময় লাগে। ধরো তোমার হচ্ছে T/2 এই সময় বিজেটিটা অফ হবে, এখন আমরা জানি এই সময় বিজেটি অফ হবে, কিন্তু থিওরিটিক্যালি এই সময় অফ হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা অফ হইতে কিছুটা সময় বেশি লাগবে। ধরো তোমার এখান থেকে 3 সেকেন্ড সময় বেশি লাগলো অফ হইতে, তাহলে এই 3 সেকেন্ড সময় কিন্তু এই Q1 Q2 দুটাই কিন্তু অ্যাক্টিভ হবে, কারণ দেখো এটা কিন্তু T/2 সময় কিন্তু অন হচ্ছে, আর এটা অফ হচ্ছে T/2 থেকে 3 সেকেন্ড পর সেটা হচ্ছে অফ হয়ে যাচ্ছে। তাহলে এই যে 3 সেকেন্ড সময়, এই 3 সেকেন্ড সময় কিন্তু দুটো বিজেটি আমাদের অন থাকতেছে। আর দুটো বিজেটি অন থাকা মানে কি, এখানে একটা শর্ট পাথ তৈরি হবে। শর্ট পাথ মানে আমাদের আউটপুট ভোল্টেজের মান হবে 0। যখন পুরো সার্কিটে শর্ট পাথ তৈরি হয় তখন আমাদের আউটপুট ভোল্টেজের মান 0 হয়। ফলে আমাদের যে টোটাল আউটপুট ভোল্টেজ এখান থেকে পাবো, এখানে যে আমরা যদি টোটাল আউটপুট ভোল্টেজ চিন্তা করি, সেই আউটপুট ভোল্টেজের মান হবে এরকম। তুমি ফার্স্ট সাইকেলে কিছু পরিমাণ ভোল্টেজ পাইলা, তারপর তোমার কিছু পরিমাণ গ্যাপ হবে, কারণ এই যে গ্যাপটা দেখতেছো এই গ্যাপের মধ্যে দুটা বিজেটি আমাদের অন থাকতেছে, অ্যাক্টিভ থাকতেছে। এরকম পরিমাণ তুমি একটা গ্যাপ পাবা, দেন তোমার কি হচ্ছে, তুমি নেগেটিভে ভোল্টেজ পাচ্ছ। তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যখন দুটা বিজেটি একসাথে অন হয় তখন আমাদের আউটপুট ভোল্টেজের কিছু অংশ মিসিং থাকে। আমাদের কিন্তু ইনফরমেশন কিন্তু 360 ডিগ্রি ছিল, 360 ডিগ্রি কিন্তু ইনফরমেশন ছিল, কিন্তু আমাদের দুটা বিজেটি একসাথে অন হওয়ার কারণে এখানে কিছু পরিমাণ ইনফরমেশন আমাদের মিসিং হয়। এই মিসিং ইনফরমেশনের কারণে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়, এই প্রবলেমের নাম হলো ক্রস ওভার ডিস্টরশন। ঠিক আছে, যখন দুটো বিজেটি একসাথে অন থাকবে তখন তাদের মধ্যে ইনফরমেশনের মিসিং থাকবে, এই মিসিংটাকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। আশা করি বুঝতে পারছো মনে হয়। পরীক্ষাতে কিন্তু এটাই আসে যে ক্রস ওভার ডিস্টরশন কি, ক্রস ওভার ডিস্টরশন কেন হয়। জি স্যার। উত্তরটা কি বুঝছো? উত্তরটা হলো এরকম যে, আবার একটু ভালো করে বলিস, কারণ এটা পরীক্ষায় আসে আর এখানে একটা কোশ্চিন থাকবে পরীক্ষায়, তোমাকে সেটা দেখাবো এখন যে কোন কোশ্চিন থাকবে, কি হবে তুমি বুঝবা যে এই কোশ্চিনটাই। ফার্স্টে দেখো আমাদের হচ্ছে, আবার একটু তোমাকে লিখে দিচ্ছি, দেখো ভালো করে একটু বুঝো, কারণ খুব দরকার কিন্তু। আমাদের হচ্ছে আবার একটু লিখি এখানে, দেখো এটা হলো আমাদের হচ্ছে Q1 ট্রানজিস্টরের জন্য অন অফ পিরিয়ড, ঠিক আছে। আর এরপর আমরা দেখতেছি দেখো Q2 ট্রানজিস্টরের জন্য হচ্ছে অন অফ পিরিয়ড। আমরা এই ট্রানজিস্টরের জন্য T/2 দেখলাম একটা পিরিয়ড ধরলাম, এখানে ধরলাম T/2। তাহলে এখন দুই ট্রানজিস্টর কিন্তু একসাথে অন অফ করতে পারবা না। আমরা জানি যে একটা ট্রানজিস্টর অন হলে আমরা একটা ভোল্টেজ পাবো, আরেকটা ট্রানজিস্টর অন হলে আমরা একটা ভোল্টেজ পাবো। ধরো আমরা ফার্স্টে Q1টাকে এরকম ভাবে ধরে নিলাম যে এটা হচ্ছে অ্যাক্টিভ, তারপর Q2টাকে আমরা T/2 তে অ্যাক্টিভ ধরে নিলাম। এখন নরমালি কি হয়, নরমালি আমরা থিওরিটিক্যালি দেখি যে T/2 তে অফ হয়ে যায়, ডিজিটি অফ হয়ে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু T/2 তে অফ হয়ে যায় না, কারণ এর মধ্যে কিছু পরিমাণ ক্যাপাসিটর থাকে, তো এটা অফ হইতে আমাদের কিছু পরিমাণ সময় নেয়। ধরো এখান থেকে সে 3 সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে T' সে অফ হয়ে গেল। তাহলে T' পর্যন্ত সময়ের মধ্যে দুটা বিজেটি কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতেছে। এই দেখো দুটা বিজেটি কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতেছে। এই দুটা বিজেটি অ্যাক্টিভ থাকার কারণে আমরা আউটপুট যখন চিন্তা করব তখন দেখবো যে এই মাঝখানে যে অংশটা আছে সেই মাঝখানে অংশটার মধ্যে আমাদের একটা গ্যাপ তৈরি হয়, ইনফরমেশন গ্যাপ তৈরি হয়। এর মধ্যে আমরা 0 পাবো, ঠিক আছে। ধরো এখান থেকে ফুল আমরা মান পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি, এখানে আমাদের ইনফরমেশন পাওয়ার কথা ছিল কিন্তু আমরা 0 পাচ্ছি, তারপর আমরা এখানে একটা মান পাচ্ছি। তাহলে দেখবা দুটা বিজেটি অন হওয়ার কারণে আমাদের ইনফরমেশনের কিছু মিসিং হয়, এই মিসিংটাকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। আর কখন এটা হবে, যখন দুটো বিজেটি কিন্তু অন থাকবে। আবার পরীক্ষা, একসাথে অন থাকবে। হ্যাঁ আবার পরীক্ষাতে কিন্তু আমাদের এই যে যেটা কথা মুখে বললাম সেটা না বলে ছবিতেও দেখাতে পারি, আমি যে ছবি তোমাকে দেখালাম দেখো এখানে এইভাবে ইনফরমেশন একটা গ্যাপ তৈরি হয়, ঠিক আছে। বা পরীক্ষাতে বললাম দেখো তো এটা কোন ধরনের প্রবলেম বা কোন অ্যাম্পলিফায়ার এই প্রবলেম ফেস করে, তখন তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার এই প্রবলেমটা ফেস করে। দেখো এখানে কি বলতেছে, ইফ দ্য ট্রানজিস্টর Q1 Q2 ডোন্ট টার্ন অন অফ এট দ্য এক্স্যাক্টলি দ্য সেম টাইম, মানে একটা যখন আমাদের Q1 Q2 যখন ঠিক সময়ে টার্ন অন করতেছে না, টার্ন অফ করতেছে না, ঠিক আছে, মানে আমরা থিওরিটিক্যালি চিন্তা করতেছি না, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করতেছি, তখন তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, আউটপুটের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এই সিচুয়েশনকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। তো পরীক্ষায় যদি আসে যে ক্রস ওভার ডিস্টরশন কি, তা তোমাকে কিন্তু এটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। তারপর এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবা, ঠিক আছে, যদি তোমাকে বলে যে ক্রস ওভার ডিস্টরশন কি, এই ক্রস ওভার ডিস্টরশন তুমি কিভাবে সলভ করবা, তখন তোমাকে বলতে হবে এই দেখো কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টার, এই কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টারের সাহায্যে সাধারণত আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি।
পরীক্ষাতে তোমাকে বিস্তারিত লিখতে হবে না, আমি তোমাকে শুধু অপারেটিং প্রিন্সিপাল দেখে দিব, কিন্তু তোমাকে বিস্তারিত লিখতে হবে না। এই তখন তোমাকে এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে এই ছবিটা আঁকাইতে হবে, ঠিক আছে? তুমি এই ছবিটা তখন আঁকাবা, লিখবা যে আমরা নিম্নলিখিত সার্কিটের সাহায্যে কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টারের সাহায্যে সাধারণত এই প্রবলেম সলভ করতে পারি। এই কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টারের সার্কিট ডায়াগ্রাম নিম্নরূপ। এটা হয়ে গেছে, শেষ। তা তোমার হচ্ছে 4 মার্কের কোশ্চেনের সলিউশন শেষ। তা তোমাকে এই ছবিটা আঁকাতে হচ্ছে, আর ওখানে কস্ট বা ডিস্ট্রিবিউশন কি সেটা তোমাকে বলতে হচ্ছে। আশা করি বুঝতে পারছো মনে হয়। দেখো এটা কিভাবে অপারেট করতেছে, কেন আমাদের এখানে এই প্রবলেমটা তৈরি হয় না, তুমি সেটা দেখো। এখানে ফার্স্টে দেখো আমাদের ইনপুট ভোল্টেজের জন্য আমরা কিন্তু দুই দিকে কিন্তু দুটা ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে? দুই দিকে দুটা ভোল্টেজ পাচ্ছি। ফার্স্টে তোমাকে দেখতে হবে এই কিউ ওয়ানটা কখন অন হয়। কিউ ওয়ান এর এটা হলো বেস, এটা হলো আমাদের ইমিটার। তা তুমি দেখতে পাচ্ছ যে আমাদের পজিটিভ ভোল্টেজের জন্য কিন্তু এই কিউ ওয়ানটা অন হবে, ঠিক আছে? তাহলে কিউ ওয়ানটা অন হলো, তাহলে পজিটিভ ভোল্টেজটা এখানে আসছে। দেন কিন্তু দেখো এখানেও কিন্তু সেম জিনিস, এখানেও তুমি আবার পজিটিভ ভোল্টেজ পাচ্ছ, ফলে তুমি এখানে একটা ভোল্টেজ পাবা, এই পজিটিভ ভোল্টেজটা এখানে তুমি পাবা। আর নেগেটিভ ভোল্টেজের কারণে দেখো নেগেটিভ ভোল্টেজ মানে কি, বেসটা হবে নেগেটিভ আর ইমিটার হবে পজিটিভ, তাহলে এই বিজেটি কাজ করবে, এই বিজেটি কাজ করবে না, ফলে এই বিজেটিও কাজ করবে না। আউটপুটে কত পাবা, আউটপুটে 0 পাবা, এই জন্য আউটপুটে তুমি 0 পাচ্ছ। তাহলে পজিটিভের জন্য সে কাজ করতেছে, নেগেটিভের জন্য কাজ করতেছে না। সিমিলারলি নিচের বিজেটিতে দেখো, এখানে আমাদের হচ্ছে কি, এখানে আমাদের দেখো বি দেওয়া আছে, এটা এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে ইমিটার, এটা আমাদের হচ্ছে কালেক্ট, এটা আমাদের হচ্ছে বেস। এখানে তুমি যদি দেখো তাহলে আমাদের কি হইতে হবে, আমাদের বেসটা হইতে হবে পজিটিভ, ঠিক আছে? এখানে তুমি দেখো ইমিটারটা তোমার পজিটিভ হয়ে আছে, তাহলে পজিটিভের জন্য সে কাজ করবে, সে ডেফিনেটলি পজিটিভের জন্য কাজ করবে না, কারণ এখানে আমাদের ইমিটারটা পজিটিভ হয়ে আছে, কারণ আমাদের বেসটা পজিটিভ হইতে হবে, ফলে এটা কিন্তু পজিটিভের জন্য অফ থাকবে, এই জন্য আমরা পজিটিভে অফ ভোল্টেজ পাচ্ছি। নেগেটিভে অন হবে। হ্যাঁ, নেগেটিভ এটা অন হবে, নেগেটিভ অন হইলে আমার নেগেটিভ ভোল্টেজটা পাবো। তখন আমরা কি করতেছি, এই ক্যাপাসিটরের মাধ্যমে দুটো সিগন্যালকে যোগ করতেছি। ধরো এরকম একটা সিগন্যাল আছে যে এই 0 থেকে T/2 আর আমাদের 2, এই টি, এই পর্যন্ত সিগন্যালের মধ্যে একটা আউটপুট পাচ্ছ তুমি, হচ্ছে এই পর্যন্ত আউটপুট পাচ্ছ, মাঝখানে অফ আছে। তুমি আরেকটা সিগন্যাল নিলা, যোগ করে দিলা এর সাথে, এখানে আমাদের এই T/2 পর্যন্ত তুমি 0 মান পাচ্ছ, আর T/2 থেকে টি পর্যন্ত তুমি একটা মান পাচ্ছ, ধরো এরকম একটা মান পাচ্ছ ধরো। তখন কি হবে, তুমি যদি দুটো সিগন্যালকে যোগ করে দাও, তখন তুমি দেখতেছো 0 থেকে T/2 এর মধ্যে এর মান কত, 1 0, তাহলে তুমি কি পাচ্ছ, 0 যোগ করলে 1 পাবা, ফলে আমরা আউটপুটে 1 পাবো এখানে। তারপর দেখো এই নেগেটিভের জন্য দেখবা T/2 থেকে টি পর্যন্ত এর মান কত, 0, এর মান কত, -1, যোগ করে কত পাবা, -1 পাবা, ফলে কিন্তু আমরা আউটপুটে -1 পাবো। এই জন্য আমাদের টোটাল একটা 360 ডিগ্রি একটা কন্ডাকশন পিরিয়ড তৈরি হবে এই কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টারের সাহায্যে। এখানে কিন্তু আমাদের ওরকম সিগন্যালের মধ্যে কোনো গ্যাপ তৈরি হচ্ছে না, ঠিক আছে? এই জন্য সাধারণত আমরা এই ধরনের কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টার ইউজ করি ক্লাস বি অ্যাম্পলিফায়ারের প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন হবে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের প্রবলেম কি, ক্লাস বি অ্যাম্পলিফায়ারের প্রবলেমটা সলভ করার জন্য তুমি আসলে কি করবা, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা যদি আমি একটু তোমাকে দেখাই পরীক্ষায় কি মতো কিভাবে আসতে পারে। সিটি কি এই চ্যাপ্টারের উপর হবে? হ্যাঁ, সিটিটা এই চ্যাপ্টারের উপরে নিব, এবং এখান থেকে কি কোশ্চেন দিব তোমাদের লিখে দিব, ওকে স্যার। ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন কিরকম হইতে পারে, সেই কোশ্চেন গুলো একটু তোমাকে দেখাই, তাহলে তোমরা পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিতে পারবা যে এভাবে আসলে করতে হবে। এটা হলো আমার আগের সেমিস্টারের একটা কোশ্চেন, সেই কোশ্চেন তোমাকে শেয়ার করতেছি। মানে পরীক্ষাটা দিয়ে দিলে তোমাদের রিল্যাক্স, বুঝছো? রাস্তাটা আবার ধরো যে ঈদের আগে গিয়ে পরীক্ষা পড়বে, তখন আবার বলবা স্যার ঈদ আসতেছে, পরীক্ষা দিব না ওইভাবে, এই জন্য আগে আগে পরীক্ষাটা দিয়ে দাও, তাহলে শেষ হয়ে গেল। স্যার কবে নেবেন? তোমরা ঠিক করে আমাকে বলো যে কবে দিবা, তোমরা তোমাদের কবে ফাঁকা আছে, আমি তো জানি না তোমাদের শিডিউল পরীক্ষা কখন আছে, কোন পরীক্ষা হচ্ছে। তোমরা একটা দিয়ে তারিখ দিয়ে দিও, আমি হচ্ছে ধরো আজকে বা কালকের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টের টাইম থাকবে পরীক্ষার আগে, মানে ফাইনাল পরীক্ষার আগে দিলেই হলো, অ্যাসাইনমেন্ট জমা দিলেই হলো, যাতে আমি পাইলেই হলো, ঠিক আছে? যাতে স্যার মার্কিং এটা করতে কি পারি। প্রেজেন্টেশনের জন্য? হ্যাঁ, এটা প্রেজেন্টেশনের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ওকে স্যার। এটা আমি আজকে বা কালকে দিয়ে রাখবো, তোমাদের দিয়ে রাখবো। ওখানে তোমার ধরো 4-5টা কোশ্চেন দিলেও তোমাদের সমস্যা নাই, তোমরা একটু কষ্ট করে লিখতে পারবা। মেন কথা আমার টার্গেট হইলো আমাদের গুগল ফর্ম সামনে পরীক্ষা আছে,
ওই গুগল ফর্ম পরীক্ষা যাতে সবার ভালো হয় এই জন্য এই কাজটা করা, তাহলে তুমি কোশ্চিনটা পড়ে এগুলো কোশ্চিনের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো। অনেকেরই ত্রিপুলি কোর্সটা হয়তো বা কঠিন লাগতে পারে, হয়তো বা অনেকে বুঝতে পারতেছো না, হয়তো বা আমি তোমাদের বুঝাতে পারতেছি না, এরকম হইতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে তো রেজাল্ট খারাপ করলে তো সমস্যা। এত কষ্ট করে যদি পড়তেছো, লকডাউনের মধ্যে পড়তেছো, মানসিক ভাবে যদি আবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তারও খারাপের মধ্যে পড়বা। ঠিক আছে, মেন কথা হইলো একটা ইউনিভার্সিটিতে পড়লে তো অনেক টাকা লাগে। এত টাকা দেওয়ার পর যদি তোমাদের যদি বিসি গেট হয় তা খারাপ না একটা? তো খারাপই। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি অ্যাসাইনমেন্ট যেগুলো দিব সেগুলো থেকে তোমাদের গুগল ফর্মের পরীক্ষা নিব। ওই পরীক্ষাতে যাতে তোমরা সবাই 20 করে যাতে পাও, যাতে কোনো মার্ক গেজ দিতে না হয়। মানে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে তোমার ক্লাস টেস্ট এগুলো যাই ভালো করে করতে পারবে তার জন্য পরীক্ষাটা অনেক ইজি হয়ে যাবে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2 আগের বার পরীক্ষা দিয়েছিলাম। এখানে কি লেখা আছে, ইন দ্য ল্যাবরেটরি ইউ আর অ্যানালাইজিং দ্য আউটপুট রেসপন্স অফ দ্য ক্লাস বি অ্যাম্পলিফায়ার সার্কিট। একটা ল্যাবরেটরিতে তুমি হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার সার্কিটের আউটপুট রেসপন্স তুমি অ্যানালাইসিস করতেছো। ইউ হ্যাভ সিন দ্যাট, তুমি দেখতে পাইছিলা, দ্য রেসপন্স ইজ মিসিং ইন দ্য আউটপুট ভোল্টেজ ফর সাম টাইম। আউটপুট ভোল্টেজের কিছু অংশ তোমার হচ্ছে ইনফরমেশন কি থাকতেছে, মিসিং থাকতেছে। এবং ইট নিয়ারলি হুইচ ইজ নিয়ারলি দ্য ট্রানজিশন রিজন, ট্রানজিশন রিজনের পাশাপাশি। মানে কি দেখো, ট্রানজিশন রিজন বলতে আমরা বোঝাচ্ছি যে সময়ের মধ্যে আমাদের Q1 Q2 যে বিজেটি ছিল সেই বিজেটিটা অন অফ হচ্ছে, সেই সময়টাকে বলা হয় ট্রানজিশন রিজন। একটা বিজেটি অন হবে, একটা বিজেটি অফ হবে, এই সময়টাকে বলা হয় ট্রানজিশন রিজন। তাই আমি বলতেছি, ইউ হ্যাভ সিন দ্যাট দ্য রেসপন্স ইজ মিসিং ইন দ্য আউটপুট ভোল্টেজ ফর সাম টাইম হুইচ ইজ নিয়ারলি দ্য ট্রানজিশন রিজন। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য প্রবলেম অ্যান্ড হাউ ক্যান দিস প্রবলেম বি সলভ। মানে তোমাকে তুমি কি মনে করো এই প্রবলেমটা কি কারণে হতে পারে এবং কিভাবে তুমি এই প্রবলেম সলভ করতে পারবা। তখন তুমি বলবা, আমরা জানি যে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যখন দুটো ট্রানজিস্টর Q1 Q2 অ্যাক্টিভ থাকে তখন আমাদের এদের মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হয়। ঠিক আছে, যেটা আমি লিখে দিয়েছিলাম ওখানে, সেই গ্যাপটা লিখবা, একটা সার্কিট ডায়াগ্রাম দিলে ভালো হয়। লেখার পর দিলা, দেওয়ার পর বললো যে এই প্রবলেমটাকে বলে আমরা কস্ট ওভার ডিস্টরশন। দিস প্রবলেম ক্যান বি মিনিমাইজড বাই ইউজিং কোয়াজাই কমপ্লিমেন্টারি পুশ পুল ইনভার্টার। দ্য পুশ পুল ইনভার্টার সার্কিট ইজ গিভেন বিলো। শেষ। তোমার তাহলে কাজ শেষ হয়ে গেল, এখানে তুমি 4 মার্ক পেয়ে গেলা। আশা করি বুঝতে পারছো, মনে হয় এটা নিয়ে আর কোনো প্রবলেম করবা না, আমার যেটা মনে হচ্ছে। তাও যদি কোনো প্রবলেম পড়ো এখনো বলতে পারো যে কোনো প্রবলেম আছে কিনা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের পরেরটা একটু আসি। এই পরেরটা হলে আমাদের আর সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না। দেখো এবার আমরা পড়তেছি হচ্ছে অ্যাম্পলিফায়ার ডিস্টরশন কাকে বলে। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার ডিস্টরশন কিরকম হয়। ডিস্টরশন মানে হচ্ছে আমাদের লস হয়ে যাওয়া। ঠিক আছে, দেখো আমাদের একটা ইনপুট সিগন্যাল ছিল, এখানে ইনপুট সিগন্যাল কিন্তু পিওর মান ছিল, তুমি পুরোটা মানই পাচ্ছ, কিন্তু আউটপুট সিগন্যালে যে তুমি পাচ্ছ কি, দেখো একটা অংশ তোমার মিসিং থাকতেছে। আউটপুট সিগন্যালে কিন্তু তুমি এই অংশটা মিসিং পাচ্ছ, এই অংশটা পাচ্ছ না, মিসিং না অংশটা। আবার দেখো যে এই আউটপুট সিগন্যালে তোমার এই অংশটা মিসিং দেখতেছে। এরকম ইনফরমেশন মিসিং হওয়াকে আমরা বলি অ্যাম্পলিফায়ার ডিস্টরশন। যদি কোনো অ্যাম্পলিফায়ারের আউটপুটটা পিওর সাইন ওয়েভ না হয় তখন তাকে বলা হয় ডিস্টর্টেড আউটপুট সিগন্যাল। ডিস্টর্টেড মানে কি, সে হচ্ছে মিসিং হয়েছে। বা দেখো যে তুমি হচ্ছে তোমার আব্বু তোমাকে এত সুন্দর করে পড়াশোনার জন্য টাকা পয়সা দিচ্ছে আর তুমি পড়াশোনা করতেছো না, তার মানে কি বলে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে, ঠিক মতো পড়াশোনা করতেছে না, বা মেয়েটা নষ্ট হয়ে গেছে, ঠিকমতো পড়াশোনা করতেছে না। ঠিক তেমনি একটা ইনপুট সিগন্যাল তোমার থাকলো, তোমার আউটপুটে কিন্তু তোমার সাইন ওয়েভ পাওয়ার কথা, কিন্তু তুমি সাইন ওয়েভ পাচ্ছ না, কিছুটা অংশ তোমার বিকৃতি করতেছে। তুমি আউটপুটে পাচ্ছ এরকম, সাইন ওয়েভ পাওয়ার পরিবর্তে তুমি এরকম একটা মান পাচ্ছ। তাহলে এই যে অংশ তোমার যে পাচ্ছ না, তাহলে এই অংশ নষ্ট হয়ে গেল না, এই অংশ নষ্ট হয়ে যাকে বলে আমরা অ্যাম্পলিফায়ার ডিস্টরশন। যদি একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের আউটপুট যদি কমপ্লিটলি এসি সার্কিট এসি সিগন্যাল না হয় তখন একটা ডিস্টরশন গঠিত হয়, এই ডিস্টরশনকে আমরা বলি অ্যাম্পলিফায়ার ডিস্টরশন। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে কোনো প্রবলেম আছে ডিসকাশন নিয়ে? না খুব ইজি জিনিস, তাহলে এটা আমাদের কোনো প্রবলেম নাই। এখানে দেখো, এখানে একটা ডিসকাশন আছে, একে বলা হয় হারমোনিক ডিস্টরশন। ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে একটা ইনপুট সিগন্যাল ছিল, এখানে আমাদের হচ্ছে এই নীল কালারের সিগন্যাল ছিল আমাদের হচ্ছে ইনপুট সিগন্যাল। আর এখানে সবুজ কালারের যে সিগন্যাল দেখতেছো সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা হারমোনিক সিগন্যাল বা আমাদের নয়েজ। ঠিক আছে, যদি কোনো অ্যাম্পলিফায়ারের মধ্যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যার সাথে ইনপুট সিগন্যালের সাথে আমাদের একটা হারমোনিক সিগন্যাল আছে,
এই ইনপুট সিগন্যাল আর হারমোনিক সিগন্যাল বা নয়েজ এই দুটো যখন কম্বাইন করবে তখন আমাদের আউটপুটটা হয় এই পিঙ্ক কালারের মতো একটা আউটপুট তুমি দেখতে পাবা। এখন তুমি চিন্তা করো আমাদের নর্মাল আউটপুট সাইন ওয়েভের মতো, এই যে রেজাল্টান্ট তুমি যে আউটপুট পাইছো পিঙ্ক কালারের যে আউটপুট পাইছো সেই আউটপুট কি সাইন ওয়েভের মতো? সাইন ওয়েভের মতো না কিন্তু। ফলে আমাদের কিন্তু আকৃতির বিকৃতি করতেছে, আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু বিকৃতি করতেছে। এই ধরনের আমাদের ডিস্টরশনকে বলে হয় অ্যাম্পলিফায়ার ডিস্টরশন বা ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। যখন একটা সাইন ওয়েভ অন্য একটা সাইন ওয়েভ বা আমাদের দেখো এখানে কি আছে থার্ড হারমোনিক সিগন্যাল থেকে সেকেন্ড হারমোনিক সিগন্যাল, সেকেন্ড হারমোনিক সিগন্যাল মানে নয়েজ সিগন্যাল। যখন একটা সাইন ওয়েভ কোনো নয়েজ সিগন্যালের সাথে মিশে যাবে বা মিলিত হবে তখন আমাদের রেজাল্টান্ট যে আউটপুট সিগন্যাল সেই আউটপুট সিগন্যালের পরিবর্তন হয়, সেই আউটপুট সিগন্যালটা আমরা আগের মতো সাইন ওয়েভ পাই না। ফলে কিন্তু আউটপুটে একটা ডিস্টরশন ঘটে, সেই ডিস্টরশনকে আমরা বলি অ্যাম্পলিফায়ার ডিস্টরশন বা ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। এখানে কিন্তু আমরা যে ডিস্টরশন পড়লাম দুটাই হচ্ছে ডিস্টরশন, তবে ডিস্টরশনের মধ্যে পার্থক্য হলো দেখো আমরা কি বলি আমাদের হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা কিন্তু আমাদের সাইকেলের উপর নির্ভর করে, ঠিক আছে? যেমন এরকম দেখ সাইকেল হয় তখন তার ফ্রিকোয়েন্সি হয় 50 হার্টজ। তুমি এখানে দেখো এখানে কিন্তু তোমার সাইকেলই নাই, এখানে তোমার কিন্তু 50 হার্টজ একটা সিগন্যাল আর এখানে তুমি ফ্রিকোয়েন্সি পাচ্ছ না, ফ্রিকোয়েন্সি তোমার কি হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি তোমার বেড়ে গেছে। ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে তোমার লস হয়ে গেল। আমরা চাই কি ফ্রিকোয়েন্সি যাতে সেম থাকে, এখানে তোমার ফ্রিকোয়েন্সিটা উল্টো পাল্টা হচ্ছে, তুমি ঠিক মতো ফ্রিকোয়েন্সি পাচ্ছ না। এই জন্য এর নাম হয়েছে ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। এর নাম হলো ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। তাহলে অ্যাম্পলিফায়ার ডিস্টরশন সাধারণত দুই ধরনের, একটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্টরশন যদি সেটা একটা ইনপুট সিগন্যাল অন্য কোনো হারমোনিক সিগন্যাল বা নয়েজ সিগন্যাল সাথে যুক্ত হবে তখন এই ধরনের সাধারণত ডিস্টরশন তোমরা দেখতে পাবা। আর উপরেরটা যে ডিস্টরশন দেখলাম এটা হলো আমাদের অ্যামপ্লিটিউড ডিস্টরশন। দেখো আমরা কি বলি, আমরা বলি না যে 10 ভোল্ট এর মান হলো 10 ভোল্ট, এর মান বলে আমরা 10 ভোল্ট, 10 ভোল্ট মানে কি 10 ভোল্ট হলো আমাদের অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড। তাহলে এখানে তোমার কি হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউডের কম বেশি হচ্ছে, এই জন্য একে বলা হয় অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড ডিস্টরশন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যামপ্লিফায়ার ডিস্টরশন সাধারণত দুই ধরনের, একটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্টরশন, একটা হলো অ্যামপ্লিটিউড ডিস্টরশন। তাহলে পরীক্ষাতে এগুলো শর্ট কোশ্চেন হতে আসতে পারে পরীক্ষায়, তো তোমাকে বলতে হবে। আর আসলে সাথে শুধু তোমার খালি এক্সাম্পল দিলেই হলো, বা এমসিকিউ তোমাদের আসতে পারে গুগল ফর্মে। স্যার সিটি 3 আমাদের অ্যাসাইনমেন্ট নেবেন না? না সেটাতে অ্যাসাইনমেন্ট নিবো না, অ্যাসাইনমেন্ট নিলে তোমাদের হচ্ছে ওই ওই পরীক্ষাটা কমপ্লিট করতে পারবো না। আর অ্যাসাইনমেন্ট বলতেও তোমাদের কিন্তু ওটাই বোঝায় যে হয়তোবা তোমাকে আমি 1 ঘন্টা দিব, আমি পরীক্ষাতে 1 ঘন্টা তোমাদের দিই। স্যার গুগল ফর্মে হবে? হ্যাঁ গুগল ফর্মে নিবো। স্যার মেন কথা আমার টার্গেট হচ্ছে ওটাই বুঝছো, যাতে তোমাদের কোশ্চিনটা দিয়ে আমি যাতে ফাইনাল পরীক্ষায় গুগল ফর্মটা ম্যাচ করতে পারি, এটা হলো আমার টার্গেট। জি স্যার। আমি তো অ্যাসাইনমেন্ট দিলে তুমি তো ম্যাচ করতে পারবো না, তোমাকে কিছু এমসিকিউ দিতে হবে বা কিছু এ টাইপের কোশ্চিন দিতে হবে। দেখো ক্লাস সি অ্যাম্পলিফায়ার যেটা করতেছো, ক্লাস সি অ্যাম্পলিফায়ারের কন্ডাকশন পিরিয়ডটা আমাদের 180 ডিগ্রিতে কম হয়, এটা আমাদের খুব একটা পড়া দরকার নাই, শুধুমাত্র তুমি এটা বেসিক যে জিনিসগুলো সেটা দেখে রাখো। আমাদের এখানে একটা ট্যাঙ্ক সার্কিট থাকে, এখানে দেখতেছো এলসি যে সার্কিট দেখতেছো না, এই এলসি সার্কিটকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট। পরীক্ষাতে আসতে পারে যে হোয়াট ইজ ট্যাঙ্ক সার্কিট, দ্য প্যারালাল কম্বিনেশন অফ এল অ্যান্ড সি মানে ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স ইজ নোন অ্যাজ ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে কিছু দেখতে পারে হোয়াট ইজ ট্যাঙ্ক সার্কিট, এগুলো কিন্তু তোমাদের বা ভাইবাদের সামনে, সেই ভাইবাদে তোমাদের আসতে পারে হোয়াট ইজ ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি বলবা, এর নাম হইলো দ্য প্যারালাল কম্বিনেশন অফ the parallel combination of inductor and capacitor is known as tank circuit। সাধারণত এই ধরনের সার্কিট আমরা করে দেখি, এই ধরনের সার্কিট আমরা সাধারণত রেডিও কমিউনিকেশনে দেখি, যেখানে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হয় সেই ধরনের সার্কিটে সাধারণত আমরা দেখি। আমাদের সবার হাতে মোবাইল থাকে, মোবাইলে এফএম রেডিও আমরা আগে শুনতাম, এফএম রেডিওতে দেখবো যে 89.9 এফএম বা 102 এফএম এরকম এফএম থাকে। এই সকল যদি আমরা ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে চাই তখন দেখবা মোবাইলে এখানে লেখা থাকে অটো সার্চ, তুমি অটো সার্চ দিলে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সার্চ করে একটা একটা তোমাকে এফএম দিয়ে দেয়, যে এফএমটা ভালো ফ্রিকোয়েন্সিতে আছে তুমি সেই এফএমটা শুনতে পাবা। ঠিক না, এই যে তুমি একটা যে 88.6 এফএম সে খুঁজে বের করলো, সেই খুঁজে বের করার কাজটি করে আমাদের এই ট্যাঙ্ক সার্কিট। আমাদের মোবাইলের মধ্যে এরকম একটা সিগন্যাল থাকে, সেই সিগন্যালের মাধ্যমে কিন্তু সে এরকম ভাবে 88.6 এফএম এগুলো কিন্তু সে খুঁজে বের করে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্ক সার্কিট আমাদের সাধারণত রেডিও কমিউনিকেশনে ব্যবহার করা হয়।
তাহলে আমাদের কোশ্চেন থাকলে এখানে ট্যাঙ্ক সার্কিট কি আর ট্যাঙ্ক সার্কিট আমরা কি কখন ব্যবহার করি। ট্যাঙ্ক সার্কিট হলো দ্য প্যারালাল কম্বিনেশন অফ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ইজ নোন অ্যাজ ট্যাঙ্ক সার্কিট। আর এটা আমাদের রেডিও কমিউনিকেশন সাধারণত ব্যবহার করা হয়, এটা সার্কিট ডায়াগ্রাম আমাদের পড়ার দরকার নাই। তাহলে আশা করি এর থেকে তোমরা পরীক্ষায় পারবা, এটাও পারবা। এবার আমাদের আসে দেখো ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সার্কিট। এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সার্কিট আমি তোমাদের আগে পড়াইছিলাম। ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সার্কিট সাধারণত ডিজিটাল সিগন্যাল জেনারেশন করার কাজে ব্যবহার করা হয়। আমরা তো পরের সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স তোমরা পড়বা, অন্য স্যার তোমাদের পড়াবে। তোমাদের যে অপশনাল কোর্স না, তোমাদের এটা মানে পার্মানেন্ট কোর্স, এই কোর্সটা তোমাদের করতেই হবে। সেই কোর্সে তোমাদের স্যার তোমাদের পড়াবে ডিজিটাল কমিউনিকেশন, বা তোমাদের হচ্ছে ডিজিটাল যে ডিজিটাল ইনফরমেশন লজিক ডিজাইন তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা পড়বা তোমাদের মানে ইয়েতে সিএসসি তে। তখন তুমি দেখবা যে কিভাবে একটা ডিজিটাল সিগন্যালকে তুমি অ্যাক্টিভ করবা। তখন তোমাকে বিভিন্ন রকমের পালস তৈরি করতে হয়। যেমন এখানে তুমি দেখো বিভিন্ন রকম তোমার কোড আছে। এই কোডটা কত, 1 0 1 0 0 1 1 এরকম তোমার কোড তৈরি হচ্ছে, ঠিক আছে। এই কোডগুলো তুমি আসলে কিভাবে তৈরি করবা, সেই তৈরি করে একটা প্রসিডিউর তোমাকে এখানে দেখানো হয়েছে। এই প্রসিডিউরটা হচ্ছে তোমার এরকম যে আমাদের একটা সাইন ওয়েভ থাকবে এবং একটা রেফারেন্স সিগন্যাল থাকবে। আমাদের সাইন ওয়েভটা রেফারেন্স সিগন্যালকে যদি দুটাকে আমরা কম্পেয়ার করব, একটা কম্পারেটিভ সার্কিটের মাধ্যমে এই দুটোকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর আমরা কিন্তু আউটপুট ভোল্টেজটা দেখতে পাবো। তাহলে কম্পেয়ার করার যে প্রসিডিউরটা আছে তোমাকে সেটা একটু দেখাই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। এই কম্পেয়ার করার জন্য আমরা একটা কম্পারেটর সার্কিট ইউজ করি। সেই কম্পারেটর সার্কিট অন্য কিছু না, সেটা হচ্ছে একটা অফ এম সার্কিট। এই অফ এম সার্কিটে প্লাসে দেওয়া হয় হচ্ছে আমাদের সাইন ওয়েভ, এখানে আমরা সাইন ওয়েভ দেই। আর এই যে নেগেটিভ যে সিগন্যাল দেখতেছো এখানে আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, ঠিক আছে। এখানে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, বা আমাদের এখানে শর্টুথ ওয়েভ দেওয়া আছে, শর্টুথ ওয়েভ তুমি দিতে পারো। তবে এখানে যে কাজটা করছে তোমাদের যে আউটপুট ভোল্টেজটা দেওয়া আছে সেখানে সে উল্টা কাজটা করছে। আমরা সাধারণত যখন কাজ করি বা আমি যখন কোনো সিগন্যাল জেনারেট করি তখন সাইন ওয়েভটা আমরা প্লাস দেই, আর নেগেটিভটাতে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ বা শর্টুথ ওয়েভ দেই। আর তোমার এই যে সুবিধা যেটা দেওয়া আছে সেই ছবিতে সে একটু উল্টা কাজ করছে। উল্টা কাজ করে এরকম, সে প্লাসে দিছে হচ্ছে শর্টুথ ওয়েভ আর মাইনাসে দিছে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ। মানে এটা দেওয়া কোনো সমস্যা না, এখানে একটা লজিকের উপর কাজ করে এটা করতে হয় এবং সেই লজিকটা বুঝতে হবে। ধরলাম আমরা প্লাসে দিলাম শর্টুথ ওয়েভ আর নেগেটিভে দিলাম হচ্ছে আমরা সাইন ওয়েভ। তাহলে এখন তুমি দেখো যে দুটার মধ্যে কম্পেয়ার করবা, মানে কোনটা বড় কোনটা ছোট। আমরা তো জানি যে ধরো যে কারোর কাছে শর্টুথ ওয়েভের কাছে 10 টাকা আছে, সাইন ওয়েভের কাছে 5 টাকা আছে, তখন আমরা কি বুঝবো, আমরা বুঝবো যে শর্টুথ ওয়েভ বড়। তাহলে আমাদের এরকম ভাবে ম্যাগনিটিউড দেখে বুঝতে হবে যে কোনটা বড় আছে। যদি ধরো এখন যদি শর্টুথ ওয়েভকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, সাইন ওয়েভকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। যদি কোনো কারণে এ বড় হইলো বি ছোট হইলো, ঠিক আছে, তাহলে এ বড় মানে কি প্লাস অংশ বড় হয়েছে, তাহলে প্লাস অংশ বড় হলে তুমি কি পাবা, তুমি পাবা +1, ঠিক আছে। প্লাস অংশ বড় হইলে তুমি পাবা হচ্ছে +1। আর তোমার যদি মনে হয় যে এ ছোট হয়েছে বি পাইছো, তাহলে মানে তুমি কি দেখতেছো, দেখতেছো হচ্ছে নেগেটিভ অংশ। নেগেটিভ অংশ বড় হলে তুমি কি পাবা, নেগেটিভ অংশ বড় হলে তুমি পাবা হচ্ছে 0, সাইন। ঠিক আছে, 0 পাবা। তাহলে আমরা একটু বলে দেই, যদি তুমি পজিটিভ, ঠিক আছে, যদি পজিটিভ টার্মিনালে ভোল্টেজ বড় হয়, যদি পজিটিভ টার্মিনাল এর ভোল্টেজ বড় হয়, যদি পজিটিভ টার্মিনাল ভোল্টেজ বড় হয় তাহলে কি পাবা, তাহলে পাবা হচ্ছে +1, তাহলে পাবা হচ্ছে +1। আর নেগেটিভের ভোল্টেজ বড় হইলে, নেগেটিভ এর ভোল্টেজ বড় হইলে পাবা মাইনাস তোমরা 0 পাবা, ঠিক আছে। তা দেখো এখন আমরা এখন হচ্ছে তোমাদের যে সিগন্যাল দেওয়া আছে এখানে ইনপুট আউটপুট সিগন্যাল নীল কালার কালিতে, সেই সিগন্যালটা এখন আমরা দেখবো আসলে আমরা বুঝতে পারি কিনা। দেখো এখানে আমরা হচ্ছে একটু চিন্তা করি, তুমি এই অংশটা একটু চিন্তা করো। এই অংশটা, এই অংশটার জন্য তুমি কি পাচ্ছ, এই অংশটা বড় না ছোট, কে বড়, সাইন ওয়েভ বড় না শর্ট ওয়েভ বড়। তুমি দেখতে পাচ্ছ যে এই অংশটার জন্য আমাদের শর্ট ওয়েভ বড়। তাহলে শর্ট ওয়েভ বড় হইলে, শর্ট ওয়েভ কোন জায়গায় আছে, প্লাসে আছে না মাইনাসে আছে, তাহলে আমরা দেখে নেই। তাহলে শর্ট ওয়েভ আছে আমাদের প্লাসে, তাহলে প্লাস বড় হয়েছে, তাহলে প্লাস বড় হইলে আমরা কি পাবো, প্লাস বড় হইলে আমরা 1 পাবো, এই জন্য আমরা এখানে 1 পাচ্ছি, ঠিক আছে। এই ছবিটা ঠিক মতো ম্যাচ করা হয় না, ঠিক মতো বোঝা যাচ্ছে না। নিচের অংশটা দেখো, এই সাইন ওয়েভ দেখো আর হচ্ছে নিচের তোমার ইয়েটা দেখো, এই টোটাল সিগন্যাল দেখো, ছোট ওয়েভ দেখো,
এবার দুটার মধ্যে তুমি যদি কম্পেয়ার করো তুমি দেখতে পাচ্ছ সঠিক ওয়েবটা কি হয়েছে, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। ছোট হলে কি পাবা, ছোট হলে দেখো ছোট ছোট ওয়েভ ছোট, মানে আমাদের হচ্ছে সাইন ওয়েভ বড়, সাইন ওয়েভ বড় মানে সাইন ওয়েভ নেগেটিভ দেওয়া আছে, তাহলে নেগেটিভ বড় হয়েছে, নেগেটিভ বড় হলে কি হবে, জিরো হবে, তাহলে আমরা আউটপুট কত পাবো, এই জিরো পাইছি। সিমিলারলি দেখো এখানে তুমি চিন্তা করো, এখানে কি হয়েছে, আবার বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, তো ছোট থেকে বড় হলে তুমি কি পাবা, তুমি ডেফিনেটলি পজিটিভ পাবা, ওয়ান পাবা, এই তো ওয়ান হয়েছে। আবার তুমি যদি চিন্তা করো এই অংশটা চিন্তা করো, এই অংশকে তো আবার সেম প্রসিডিউর, এটা কে বড় হয়েছে, সাইন ওয়েভ তোমার বড় হয়েছে আর ছোট ওয়েভ তোমার ছোট হয়েছে। যেহেতু সাইন ওয়েভ তোমার নেগেটিভে দেওয়া আছে তুমি কি পাবা, তুমি এখানে জিরো পাবা। এইভাবে তোমাকে দুটো সিগন্যালকে কম্পেয়ার করে এরকম ডিজিটাল পালস তৈরি করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর না বুঝতে পারলে আমি তোমাকে আমার একটা ছবি দেখাচ্ছি, যেটা আমি হচ্ছে এই রিসেন্ট একটা অস্ট্রেলিয়ার একটা কনফারেন্স হলো, সেই কনফারেন্সে আমি হচ্ছে পেপারটা প্রেজেন্ট করে আসলাম 2 দিন আগে। তো 2 দিন আগে না, তোমাদের বলছিলাম মনে কদিন আগে যে আমার একটা প্রেজেন্টেশন আছে। দেখো ওখানে একটা পেপার ছিল, ওই পেপারে তোমাদের এরকম একটা সিগন্যাল জেনারেট করতে হইতো। তবে ওখানে কিন্তু আমি সাইন ওয়েভটাকে কিন্তু পজিটিভ ধরছি আর হচ্ছে রেফারেন্স সিগন্যালটাকে আমরা হচ্ছে নেগেটিভে ধরছি। ঠিক আছে, দেখো এই যে পেপার দেখতেছো এখানে, এখানে তোমার সেম প্রসিডিউরের কাজ হয়। এই তো দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। তুমি দেখো এখানে যদি একটু চিন্তা করো, আমার কিন্তু এটা কিন্তু ছবিটা কিন্তু আলাদা, কিন্তু আমার হচ্ছে পজিটিভে দেওয়া আছে কি, পজিটিভে দেওয়া আছে সাইন ওয়েভ, পজিটিভে দেওয়া আছে সাইন ওয়েভ, আর আমাদের এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে, এই সোর্স গুলোকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এই ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে কোথায়, নেগেটিভে দেওয়া আছে। তো ফার্স্টে তুমি চিন্তা করে দেখো, এই ফার্স্টেরটা এই পিঙ্ক কালারের সাথে তুমি এই সবুজ এই লাল কি বলে এটা নীলটা তুমি কম্পেয়ার করবা। তো তুমি দেখো এখানে কি দেখতে পাচ্ছ, ফার্স্টে দেখো তুমি এই পর্যন্ত সিগন্যাল, ঠিক আছে, এই পর্যন্ত সিগন্যালের মধ্যে তোমার ক্যারিয়ারটা বড় হয়েছে, তো ক্যারিয়ারটা দেওয়া আছে নেগেটিভে, নেগেটিভ পাইলে তুমি কত পাবা, নেগেটিভ পাইলে তুমি জিরো পাবা। জিরো। তো তুমি এখানে দেখো পুরো সিগন্যালটা মান তুমি জিরো পাইছো, এই দেখো জিরো পাইছো। ঠিক আছে, তোমার এখানে কিন্তু পুরো সিগন্যালের মান তোমার জিরো। তারপর তুমি দেখো এখান থেকে যে তোমার এখান থেকে মানটা বড় হচ্ছে, তোমার মানটা এখান থেকে বড় হয়ে এখানে তোমার শেষ, দেখো এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো, এই দুটা হয়েছে না, এই দুটা কি হয়েছে, এই দুটার মধ্যে তুমি যদি কম্পেয়ার করো তা তোমার নীলটা বড় হয়েছে আর পিঙ্ক কালারটা ছোট হয়েছে। তাহলে নীল মানে কি সাইন ওয়েভ, সাইন ওয়েভ বড় হলে কি পাবা, ওয়ান পাবা না। এই দেখো এই বরাবর তুমি দেখো এটা ওয়ান পাইছো, এখানে এটা হচ্ছে ওয়ান, দেখতে পাইছো। আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, বাকিগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু জিরো হবে, এই যে তুমি এখনো মান পাও না, এই যে জিরো পাইছো। এখানে দুই সাইড একসাথে কম্পেয়ার করছি, তো এই যে তোমাকে একটু উল্টো পাল্টা মনে হইতে পারে। এখানে যে মান দেখতেছো এই মান কিন্তু এটার জন্য, এটার জন্য এখানে দেখো এক্ষেত্রে এটা বড় হয়েছে এটা ছোট, এই যে তুমি পজিটিভ মান পাইছো। আশা করি বুঝতে পারছো মনে হয়। জি স্যার। তাহলে এইভাবে সাধারণত তোমার একটা পালস তৈরি করতে হয়, এই পালস গুলো দ্বারা তোমার হচ্ছে বিভিন্ন রকম মোটর বলো, বিভিন্ন রকম হচ্ছে ডিভাইস গুলো বলো, এগুলোকে কন্ট্রোল করতে পারবা। যেমন আমার যে সার্কিট তুমি দেখতেছো এটা হচ্ছে একটা ইনভার্টার সার্কিট, এই ইনভার্টার সার্কিট তোমাকে কন্ট্রোল করার জন্য সাধারণত এই ধরনের পালস তৈরি করতে হয়। এই সার্কিট গুলাকে কন্ট্রোল করার জন্য আমাদের ওই রকম পালস তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে যে কোনো ধরনের সার্কিটকে যদি তুমি যদি কন্ট্রোল করতে চাও তখন তোমাদের পালস করা দরকার হবে। এই পালস কিন্তু ডিজাইন তোমরা করবা, যেহেতু আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছি বা সিএসসি যারা পড়ি, তাদের কাজ হলো এই পালস গুলো ডিজাইন করা। আর বাকি যে কাজগুলো সেগুলো মেকানিক্যালের স্টুডেন্ট গুলো করে বা মেকানিক্যালের ছাত্রগুলো করে। তাহলে আমাদের মেন কাজটা হবে এই পালস গুলা জেনারেট করা। এই যে তোমাকে দেখালাম যে এগুলা কিন্তু আমাদের ফিউচারে যারা কোনো রিসার্চ করবা বা বিদেশে যাবা বা অন্য কোনো জায়গায় যাবা, তখন তোমাদের এরকম কিন্তু কোড করে করে এগুলো পালস তোমাকে তৈরি করতে হবে। এটাই ছিল আমার হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফাই নিয়ে যাবতীয় কোশ্চিন আমাদের এখানে সমাপ্ত হয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে করতে পারো, আর যদি কোশ্চিন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, তবে আমি হচ্ছে আজকে রাতের বেলা একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট দিলে তোমাকে কালকে বা তারপর দিন যে জমা দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমাদের জমা দেওয়ার তারিখ তোমরা হচ্ছে ফাইনাল যে পরীক্ষা দিবা, গুগল ফর্মে যে পরীক্ষা দিবা, সেই পরীক্ষার আগে পাইলে আমি খুশি। কিন্তু ক্লাস টেস্ট যখন দিবা, অ্যাসাইনমেন্টটা কি পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপরেই? হ্যাঁ অ্যাসাইনমেন্টটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপরেই, কিন্তু ক্লাস টেস্ট যখন দিবা তখন কিন্তু অ্যাসাইনমেন্ট না করলেও কিন্তু তোমার কোশ্চেন গুলো দেখে নিতে হবে কিরকম কোশ্চেন আছে। ঠিক আছে, ওই কোশ্চেনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ক্লাস টেস্টটা হবে। আর তারপর আবার বলতেছি, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, ক্লাসের মধ্যে সব তো বোঝা সম্ভব না, যদি কারো কোনো প্রবলেম ফেস করো, তোমরা বুঝতে পারতেছো না, এরকম যদি কোনো প্রবলেম থাকে
আমাকে ফোন দিতে পারো, অথবা তুমি আমাকে মেসেজ দিয়ে জানাতে পারো যে এই সাবজেক্টে প্রবলেম হচ্ছে বা এই টপিকে প্রবলেম হচ্ছে, আমি তোমাকে একটা সময় দেবো, ওই টাইমে জয়েন করলে আমি তোমাকে দেখে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তবে অ্যাসাইনমেন্ট গুলা আগে থেকে করে নিলে ভালো হয়। ফট করে দেখো যে ঈদের মধ্যে তুমি এখন বলতেছো, তখন আমি তো ব্যস্ত হয়ে গেছি, এরকম একটা প্রবলেম হইতে পারে। যে এই যে আমাদের হচ্ছে ঈদের আগে যে যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে করে নিলে আমার জন্য খুব সুবিধা হইতো। আর ঈদের পরে যদি তুমি ফট করে বলো, তখন দেখো যে আমাদের অন্য কোনো কাজ আসতেছে, তখন আর ঠিকমতো তোমার সময় দিতে পারতেছি না। তাহলে এই ঈদের আগে যে ছুটি থাকবে, সেই ছুটির মধ্যে যদি তোমাদের প্রবলেম গুলো তোমরা বলতে পারো, আমি সলভ করে দিব। আর আমাদের কিন্তু বেশি ক্লাসে লাগবে না, আমাদের আর দুটো টপিক বাকি আছে, তাহলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। স্যার আমাদের ভাই কেমন টাইপের কোয়েশ্চেন করবেন? ভাই ভাই তোমাদের কোশ্চিন তোমাকে দেখো না আগে, ভাইবা কোশ্চিন কিরকম ছিল? না মানে স্যার দেখছি, আপনার ক্ষেত্রে কোনো আলাদা রুলস আছে কিনা? না, ম্যাথ জিজ্ঞেস আমার করবেন ক্ষেত্রে বা কোনো করতে আলাদা দিবেন? রুলস নাই, তোমাকে একটু বলে দেই যে ভাইবা কোশ্চেন গুলো কিরকম হয়। ভাইবা কোশ্চেন গুলো তোমাদের অনেকের ক্লেম থাকে যে স্যার আমি তো সবকিছু পারি বা ঠিক মতো বলতে পারতেছি না, এরকম এই জন্য আমাদের সময় লাগে। কিন্তু স্যার আর সময় দেয় না, 5 মিনিট সময় দেয় বা 3 মিনিট সময় দেয়, বা 5টা কোশ্চেন তাড়াতাড়ি করতেছে, আমরা সময় পাচ্ছি না স্যার, বলার সময় পাই না, তার মধ্যে আমাদের ভাইবা শেষ হয়ে যায়। এরকম তোমাদের অনেক ক্লেম আমি শুনছি আগে, তোমার থেকে শুনি নাই, যে তোমাদের আগে বা তোমাদের ছোট ভাই বা বড় ভাই যেগুলো আছে তাদের থেকে আমি শুনছি এরকম প্রবলেম গুলো। আমি একটা কাজ করি, আমার কাজ হলো আমি একটা স্টুডেন্টকে পুরোপুরি 10টা মিনিট সময় দেই। 10টা মিনিটের মধ্যে ওই যে টোটাল কনভার্সনটা থাকবে, সেই টোটাল কনভার্সনটা আমাদের ইংলিশে হয়। তুমি বাংলাতে উত্তর দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে আমি টোটাল কোশ্চেন গুলো ইংলিশেই করি। তোমাকে হয়তো বা ইংলিশে আনসার দিলে ভালো, বাংলাতে আনসার দিলা কোনো সমস্যা নাই, মানে বাংলা দিলে যে তুমি নাম্বার কম পাবা এমন কোনো কথা নাই। আর প্রত্যেকটা কোশ্চেন তুমি যখন বলবা যে তুমি পারতেছো না, ঠিক আছে, যে তুমি বুঝতে পারতেছো না, তুমি যদি ইংলিশে বুঝতে না পারো তখন তো বাংলা আমি বলি, এটা সমস্যা না। আর তুমি যদি বলো যে স্যার আমি এটা পারি না, ঠিক আছে, তখন আমি ওই কোশ্চেন থেকে বাদ দিয়ে অন্য কোশ্চেনে যাই। আর তুমি যদি মনে করো কিছু আনসার করতেছো, কিছু কিছু আনসার তুমি পারতেছো, তাহলে আমি তোমাকে সেভাবে মার্ক করি। মেন কথা হইলো তুমি নিজেই বলবা যে তুমি পারতেছো না বা তুমি পারতেছো, এর উপর ভিত্তি করে তোমার মার্কিং করা হয়। আর যথেষ্ট তোমার সময় পাবার সমস্যা নাই। মনে করবে না যে 5টা কোশ্চেন তাড়াতাড়ি ধরে নিলাম, ধরে তোমাকে ছেড়ে দিলাম, তা না। স্যার ফাইনালটা কি আমাদের স্যার মিডের পর থেকে হবে না মিডের কোশ্চেন বলবো? ফাইনাল পরীক্ষা তোমাদের মিডের পর থেকে হবে, এবং মিডের পর থেকে যে কোশ্চেন গুলো আছে, যে টপিকস গুলো আছে, সেই টপিকস গুলোর উপর তোমাদের সাধারণত পরীক্ষাগুলো হয়। তোমরা কিছু কমাই দেবেন না স্যার, না সবই থাকবে? তোমরা তো দেখো সিলেবাসটা আমি মাত্র পড়ালাম কয়টা, মাত্র 4টা টপিকস পড়াইছি, 4টা টপিক্সের মধ্যে তুমি কি কমে নিবা? এখনো দুটো টপিকস বাকি আছে। আর কুমাকুমি কেন? তোমাদের তো ক্লাসের মধ্যে বলেই দেয় এগুলো এগুলো করতে হবে। তোমাদের তো বললামই যে অ্যাসাইনমেন্ট ভালো করে করলে তোমাদের হচ্ছে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আর এখন স্যার ভাইবা কি মিড থেকে কোশ্চেন থাকবে ভাইবা? না, ভাইবা মিড থেকে কোশ্চেন করতে পারবে, তাই তুমি তো ভুলে গেছো। মিডের কোশ্চেন গুলো বাদ হয়ে যাবে, মিডের কোশ্চেন বাদ দিয়ে তোমাকে পরের গুলো হবে। না না, অন্যান্য সেকশনে স্যার কিছু স্যার বলতো মিড থেকে কোশ্চেন করতে থাকবে, তারা ভাইবা মিড থেকে করতে না, পারবে তুমি আমার এরকম থেকে এরকম কোশ্চেন পাবা না। আমার থেকে তোমাদের যে কোশ্চেন, তোমাদের যে শিডিউল থাকে না, সেখানে বলাই আছে ফাইনাল পরীক্ষা আর মিড পরীক্ষার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন রুয়েটে পড়তাম তখন আমাদের গোটা কোশ্চেন পরীক্ষা হতো, তোমার তা তো না। তোমাদের মিড টার্ম পরীক্ষা শেষ হলে মিড টার্ম বাতিল, তখন তোমার ফাইনাল পরীক্ষা প্রিপারেশন নিবা। তো তোমাদের ভাইবা কোশ্চেনটা ফাইনাল থেকে হবে, ওই মিড টার্মের মধ্যে কোনো কোশ্চেন আসবে না। তোমার চয়েস, এখানে কি বলছো যে সেকেন্ড সিটির কোশ্চেন কি হয়েছে? সেকেন্ড সিটির কোশ্চেনের কোনো প্রবলেম আছে তোমাদের? সেকেন্ড সিটির কোশ্চেন তো তোমার দিয়ে দিচ্ছি, আমি পরীক্ষা তো নিচ্ছি। ও, মার্কস বলতে বলছো? হ্যাঁ, না, মার্কসটা আমি হচ্ছে যাদের হচ্ছে কি বলে এটা, গুগল ক্লাসরুমে যারা পরীক্ষা সাবমিট করছে তাদেরটা দিয়ে দিছি। আর গুগল ক্লাসরুমে সাবমিট করে সুবিধা কি হয়, একসাথে সব কোশ্চেন থাকে, তো আমি এক ঝলকে দেখলে দেখতে পারি। আর গুগল ফর্মে যদি পরীক্ষা দাও তো তোমার ফাইল আপলোড করো, ওটা বা দেখতে অনেক সময় লাগে, এই জন্য একটু দেরি হয়। আমি হচ্ছে একবারে হচ্ছে ওই ডিএ থেকে শুরু করছি, ডিএ এর খাতা দেখা শেষ হয়েছে, তারপর ডিবি দেখবো, তারপর তোমাদেরটা আসবে। আর গুগল ক্লাসরুমে যারা পরীক্ষা দিচ্ছ তাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, অনেকে তো নাম্বার পাইছো। এই সামনে তুমি মনে পাইছো নাম্বার না? জি স্যার পাইছি। হ্যাঁ, তুমি নাম্বার পাইছো, এদের যারা পড়েছে তারা নাম্বার পাইছে, নাম্বার আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তোমার তো হয়তো বা 3-4 দিন লাগতে পারে, আরো এই 3-4 দিনের মধ্যে নাম্বার পেয়ে যাবা। আর ক্লাস টেস্ট, তো ক্লাস টেস্টের নাম্বার 10, সবাই 10 করেই পাবা, সমস্যা নাই। আর যদি যাদের পরীক্ষা খারাপ হবে, যাদের নাম্বার খারাপ হবে, আমি তাদের রুল নাম্বার দিয়ে দিব, তাদের জন্য মেকআপ সিটির একটা ব্যবস্থা করবো। তাহলে তারা মেকআপ সিটি দেয়, কারণ পরীক্ষাতে 10-এর নিচে পাইলে সেই পরীক্ষাটা আর ভালো হয় না, বা তোমার যতই ভালো পরীক্ষা দাও ফাইনাল পরীক্ষায় তোমার রেজাল্ট ভালো হবে না।
এই জন্য 10 করে থাকতেই হবে, অ্যাভারেজ যেন 10 থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর তার মধ্যে তোমাদের হচ্ছে ইয়া পরীক্ষাটা খারাপ হয়েছে, আগের বার হচ্ছে গুগল ফর্ম পরীক্ষাটা খারাপ হয়েছে, এবার তো ওরকম পরীক্ষা যাতে না হয়, ঠিক আছে, এই জন্য একটু প্রিপারেশন নিও। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি ওই প্রেজেন্টেশন নেবেন নাকি? না, প্রেজেন্টেশনের বদলে আমি আজকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা লাস্ট ডে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে ঈদের পর, মানে আমাদের যখন গুগল ফর্ম পরীক্ষা হবে না, সেই পরীক্ষার আগে আমাকে অ্যাসাইনমেন্ট দিলেই হইলো। আমি এই জন্য কোনো তারিখ টারিখ লিখে দিব না, ঠিক আছে। আর এখানে যে অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টের উপর একটা ক্লাস টেস্ট নিব, সেটা হলো ক্লাস টেস্ট 3। এই ক্লাস টেস্ট 3, ক্লাস সিরিজ টেস্ট কি 2 ঈদের পরে হবে? এই পরীক্ষা, তোমার গুগল ফর্ম পরীক্ষা, জি স্যার। হ্যাঁ ঈদের পরে তো হবে, ঈদের আগে তাই কিভাবে হয়? স্যার না ঈদের স্যার, পর ক্লাস ফাইনাল আছে মানে? ফাইনাল পরীক্ষা ঈদের পর না? স্যার ফাইনাল না, সিটি 3 এর কথা বলছিলাম। ও সিটি 3 না, সিটি 3 তো এর মধ্যে হবে, 2-1 দিনের মধ্যে হবে তোমাদের যখন দিবা। ঈদের আগে নেবো, সিটি 3 জন্য অবস্থা থাকবো না, পরে তোমাদের পরীক্ষায় খুঁজে পাওয়া যাবে না, পরে সিটি 3 আর নাম্বার দিতে পারবো না। জি স্যার, বুঝতে পারছি। সিটি 3 টা আগে দিয়ে দিবা, তারপর আমার যে সিটি কাজটা শেষ, তারপর আমি মোটামুটি রিল্যাক্স। আমার দুটো দুটো ক্লাস বাকি আছে, তো বা দুটো টপিক বাকি আছে, হয়তো বা 4টা ক্লাস লাগবে, আমি এর মধ্যে শেষ করে দিব। তারপর তোমাদের প্রবলেম তোমরা বুঝবা, যে তোমরা এখন ক্লাস না করে তো তোমাদের ধরে তো নিতে পারবো না আমি। না, আমার যে একটু দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো কভার করতে পারলেই হলো, যে ক্লাস টেস্ট 3টে নিতে হবে, প্রেজেন্টেশনে নিতে হবে, অ্যাসাইনমেন্ট নিতে হবে, এগুলো নিতে পারলে আমি খুশি। তারপর পরীক্ষা তো তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যেরকম পারফরমেন্স করবা সেরকম নাম্বার পাবা। তবে আমি আবার একটু বলতেছি, দেখো আমি কিন্তু তোমাদের 2 মার্ক করে মানে বাড়ায় দিছিলাম পরীক্ষায়, এই মিড টার্ম পরীক্ষায়। ফাইনাল পরীক্ষায় যদি এরকম আশা করো তাহলে কিন্তু ভুল করবা। ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের বাড়াবো না, ফাইনাল পরীক্ষায় যা নাম্বার পাবা তাই। এবং এবং ওখানে যদি তুমি এই যে ইউনিট লেখো না, ইউনিটে যে তোমার একটা একক আছে, ভোল্টেজ একক যে ভোল্ট হয়, তুমি লেখো না এগুলা, এগুলো জন্য নাম্বার কাটবো কিন্তু তখন। এই জন্য বলতেছি ফাইনাল পরীক্ষার সময় স্যার একটু সিরিয়াসলি আমাদের লিখবা। ফাইনাল বাদে, স্যার তখন ফাইনাল বাদে যে টোটাল মার্ক গুলো ওইটা কি দেখাবেন? ফাইনাল বাদে টোটাল মার্ক গুলো তোমার আমার থেকে জেনে নিতে পারো, সেটা ঈদের পর, ঈদের আগে না, ওকে স্যার। ঠিক আছে। আমি তোমাদের ইয়েতে দিয়ে দেবো নি, ফাইনাল বাদে যে মার্কটা সে মার্কটা দিয়ে দেবো নি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আর কোনো প্রবলেম হইলে আমাকে জানাও, ঠিক আছে। যদি ক্লাস লিডে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানালে আমি তোমাকে দেখে দেবো, কোনো সমস্যা নাই। মনে করবা যে আমি বিরক্ত বোধ করতেছি তা না, কিন্তু আমাকে বললে আমি দেখে দিব। কারণ তোমাকে এই সেমিস্টারের জন্য আমাকে টাকা দেওয়া হয়, ঠিক আছে, যাতে তোমার যাবতীয় এই কোর্স যাবতীয় প্রবলেম গুলো আমি সলভ করে দিই। এই জন্য কিন্তু আমি স্যালারি পাই, মানে তোমাদের প্রবলেম সলভ করা আমার আমার দায়িত্ব। জি স্যার। ঠিক আছে, তোমার প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে। সব ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।